হ্যালো ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা ক্লাস 11-এ পড়ছো, অর্থাৎ একাদশ শ্রেণীতে পড়ছো, সেকেন্ড সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, রুশো ও মন্তেস্কুর রাষ্ট্র দর্শন কি ছিল, এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনার শেষে এর 8 নম্বরের প্রশ্ন উত্তরটিও তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে একবার দেখে নিই। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেমিস্টার, এখানে প্রশ্ন হচ্ছে রুশো ও মন্তেস্কুর রাষ্ট্র দর্শন। তো এনারা দুজন ছিলেন রাষ্ট্রবিজ্ঞানী, ইতিহাসবিদ, সমাজতাত্ত্বিক, দার্শনিক। দুজনেই ছিলেন ফ্রান্সের অধিবাসী। ফ্রান্সের যে সমস্ত স্বনামধন্য ঐতিহাসিক দার্শনিকদের আবির্ভাব ঘটে ফরাসি বিপ্লবের আগে, তাদের মধ্যে রয়েছেন তিনজন বিখ্যাত, এক রুশো, আরেকজন মন্তেস্কু, আরেকজন ভলতেয়ার। এনাদের লেখনির ভিতর দিয়ে ফরাসি জনগণ তারা বুঝতে পারে তারা অসাম্যের শিকার এবং তারা এর প্রতিকারের জন্য ফরাসি বিপ্লবের দিকে পা বাড়ায়। তা ফরাসি বিপ্লবের পিছনে যে সমস্ত দার্শনিকরা দায়ী ছিলেন, সেই সমস্ত দার্শনিকদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন অষ্টাদশ শতকের এই রুশো, ভলতেয়ার এবং মন্তেস্কু। আমাদের এখানে আলোচনার বিষয় হচ্ছে রুশো এবং মন্তেস্কু। তা রুশো ফ্রান্সের যত দার্শনিক ছিলেন তার মধ্যে বিখ্যাত দার্শনিক ছিলেন রুশো। তিনি শুধু দার্শনিক ছিলেন না, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, ইতিহাসবিদ ছিলেন, সমাজতাত্ত্বিক ছিলেন। রুশো পুরো নাম ছিল জ্যাক রুশো, এবং তাকে বলা হয় ফরাসি বিপ্লবের জনক। তিনি ফরাসি বিপ্লব সৃষ্টি করেছিলেন, বা তাকে বিপ্লবের ঝড়ের পাখি বলা হয়। তা যাই হোক, এহেন রুশোর তার যে রাজনৈতিক তত্ত্ব, সেই রাজনৈতিক তত্ত্ব তিনটি বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। এক ছিল প্রকৃতির রাজ্য, আরেকটি ছিল সামাজিক চুক্তি, এবং আরেকটি ছিল সাধারণ ইচ্ছা। প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, সাধারণ ইচ্ছা, এই তিনটি বিষয় একে অপরের সাথে জড়িত। পরপর একটার পর একটা বিষয় কিন্তু আসবে। তো সে প্রসঙ্গে যাওয়ার আগে আমরা আগে দেখব যে তার লেখা কয়েকটি গ্রন্থের নাম। তিনি বিখ্যাত গ্রন্থ লিখেছিলেন ইন ইকুয়ালিটি, অরিজিন ইন ইকুয়ালিটি। ইকুয়ালিটি মানে সাম্য, মানে অসাম্য, এবং ইন ইকুয়ালিটি মানে অসাম্য। তিনি লিখেছিলেন যে অসাম্যের সূত্রপাত, সমাজে এই যে অসাম্য, এই যে ভেদাভেদ, তার কারণটা কি, এর উপরে তিনি লেখেন অরিজিন ইন ইনইকুয়ালিটি। এছাড়া তিনি লেখেন সোশ্যাল কন্ট্রাক্ট, অর্থাৎ সামাজিক চুক্তি। এই দুটি গ্রন্থ ব্যাপক জনপ্রিয়তা লাভ করে, এবং এই দুটি গ্রন্থের ভিতর দিয়ে তিনি এক প্রকার অমরত্ব লাভ করেছিলেন। তো এই গ্রন্থ দুটিতে তার যে তিনটি মতবাদ, সাধারণ ইচ্ছা, প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, এই বিষয়টা তিনি এই গ্রন্থগুলোতে তুলে ধরেছেন। কিভাবে তুলে ধরেছেন? না, প্রথমে দেখব তিনি বলছেন যে প্রকৃতির রাজ্য। প্রকৃতির রাজ্য মানে একেবারে প্রাচীন যে রাষ্ট্র ব্যবস্থা, সেই সময়কার কথা বলা হয়েছে, যেখানে রাষ্ট্র গড়ে ওঠেনি, রাজা গড়ে ওঠেনি, সমাজ গড়ে ওঠেনি। সেই সময় মানুষ প্রকৃতির কোলে বাস করত, এবং সেই সময়কার সমাজ বা এই প্রকৃতি ছিল ভূস্বর্গ, স্বর্গের মতো ছিল। মানুষের মধ্যে ভেদাভেদ ছিল না, শান্তি বজায় ছিল। কিন্তু যখন মানুষের মধ্যে চিন্তা ভাবনার উদ্ভব হয়, তখন মানুষের মধ্যে ভেদাভেদ দেখা দেয়, ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে, এবং সমাজে একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়, অশান্তির বাতাবরণ তৈরি হয়। ঠিক এই সময়ে আসছে সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি কি? এই প্রকৃতির রাজ্যে যে অসাম্যের সূত্রপাত হলো, যে অশান্তির সূত্রপাত হলো মানুষের এই ভাবনা চিন্তার আবির্ভাবের ফলে, এই অশান্তি থেকে বাঁচার জন্য মানুষ সম্মিলিতভাবে একজন রাজা বা কোনো একটা কর্তৃপক্ষের সাথে একটা চুক্তিবদ্ধ হলো, অর্থাৎ একটা চুক্তি করলো। একজন ব্যক্তির সাথে আর বাকি সমস্ত ব্যক্তি একটা চুক্তি করলো। চুক্তির মধ্য দিয়ে একটা রাষ্ট্র গড়ে উঠলো বা রাজা গড়ে উঠলো। চুক্তিতে কি বলা হলো না, জনগণ ওই ব্যক্তিকে, অর্থাৎ ওই রাজাকে সমর্থন করবেন, আনুগত্য দেখাবেন, তাকে কর প্রদান করবেন, আর ওই রাজা বা ওই কর্তৃপক্ষ বিনিময়ে এই প্রজাদের জীবন সম্পত্তি রক্ষা করবেন। এইভাবে দেওয়া নেওয়ার ভিতর দিয়ে একটা নতুন করে একটা চুক্তি হয়, যার নাম এই সামাজিক চুক্তি। এবং এইভাবে একটা রাজনৈতিক কর্তৃপক্ষের আবির্ভাব ঘটে,
একটা পৌর সমাজের আবির্ভাব ঘটে। এরপরে আসছে দেখো সাধারণ ইচ্ছা। তা সামাজিক চুক্তির ভিতর দিয়ে মানুষ সম্মিলিত হয়েছিল, একসাথে জোট বেঁধেছিল, অর্থাৎ একটা সম্মিলিত শক্তির এখানে আবির্ভাব হয়েছিল। এবং এই সম্মিলিত যে শক্তি, সেই শক্তির যে ইচ্ছাটা ছিল, যে ইচ্ছার ভিতর দিয়ে এই সামাজিক চুক্তিটা হয়, সেই ইচ্ছাকে বলা হচ্ছে সাধারণের ইচ্ছা। অর্থাৎ সাধারণ মানুষ ইচ্ছা করে তারা এই সামাজিক চুক্তির ভিতর দিয়ে একজন রাজা বা রাষ্ট্রকে তৈরি করেছে। তো এই ইচ্ছাটা ছিল সাধারণের ইচ্ছা। অবশ্যই এই ইচ্ছা আবার দুই প্রকার, একটি ছিল প্রকৃত ইচ্ছা বা আরেকটি ছিল বাস্তব ইচ্ছা। তো এই তিনটি বিষয় অর্থাৎ প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি এবং সাধারণ ইচ্ছা, এই তিনটি বিষয় নিয়ে ছিল রুশোর রাষ্ট্রতত্ত্ব। এবং তার যে গ্রন্থ সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্টে তিনি এই বিষয়টা তুলে ধরেছেন। আর ইনইকুয়ালিটি যেটা রয়েছে, অরিজিন ইন ইকুয়ালিটি অর্থাৎ অসাম্যের সূত্রপাত, এই গ্রন্থে তিনি আরো কিছু কথা বলেছেন। যেমন এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে তিনি বলেছেন যে মানুষ স্বাধীনভাবে জন্মায়, কিন্তু কিছু স্বার্থপর মানুষ সেই মানুষকে, সেই স্বাধীন মানুষকে শৃঙ্খলাবদ্ধ করে। মানুষ স্বাধীন হয়ে জন্মায়, কিন্তু কিছু স্বার্থপর মানুষ তার পায়ে শিকল পরিয়ে দিয়ে তাকে পরাধীন করে রাখে। অর্থাৎ মানুষ জন্মসূত্রে স্বাধীন এবং দেশের সার্বভৌম ক্ষমতা একটা জনগণের হাতেই থাকা উচিত। এবং জনগণ ইচ্ছা করলে যে অরাজক রাজা বা স্বৈরাচারী রাজা, তাকে হটিয়ে নতুন কোনো রাজাকে নির্বাচন করতে পারে। রাজা কিন্তু সার্বভৌম শক্তির ক্ষমতার অধিকারী নন, বা তিনি ঈশ্বর প্রদত্ত ক্ষমতায় বলে দেশ শাসন করেন না। এরকম বিভিন্ন বিপ্লবের কথা তিনি বলেন, কিছু যুগান্তকারী কথা তিনি বলেন এই অরিজিন ইন ইকুয়ালিটি গ্রন্থে, যার ফলে সাধারণ মানুষ ফ্রান্সে রাজার বিরুদ্ধে বিক্ষোভ করে, ফরাসি বিপ্লব সংগঠিত হয়। কিন্তু আমাদের এখানে তার রাষ্ট্রতত্ত্ব নিয়ে আলোচনা করতে হবে, রাষ্ট্র দর্শন। সেখানে এই প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, সাধারণ ইচ্ছা, এই তিনটি বিষয় নিয়ে আলোচনা করতে হবে। প্রকৃতির রাজ্যে মানুষ শান্তি শৃঙ্খল ভাবে বাস করত, শান্তিপূর্ণ ভাবে বাস করত, এবং সেখানে যখন মানুষের মধ্যে চিন্তা ভাবনার উদয় হয়, তখন মানুষের ভেদাভেদ তৈরি হয় এবং ব্যক্তিগত সম্পত্তির আবির্ভাব ঘটে। ফলে সমাজে দেখা দেয় অশান্তি। এই অশান্তি থেকে বাঁচতে মানুষ সম্মিলিতভাবে একজন ব্যক্তি বা রাজা বা রাষ্ট্র কর্তৃপক্ষের হাতে সার্বভৌম ক্ষমতা অর্পণ করে তার সাথে একটা চুক্তিবদ্ধ হয় যে তাকে সকলে মান্য করবে, কর প্রদান করবে, আর বিনিময়ে সেই কর্তৃপক্ষ জনসাধারণকে নিরাপত্তা দেবে, তাদের জীবন রক্ষা করবে। এইভাবে সামাজিক চুক্তির বিষয়টা আসছে। এবং এখানে এই যে সম্মিলিত শক্তি, তারা একটা ইচ্ছাকৃতভাবে এই সামাজিক চুক্তি করেছিল। এই ইচ্ছাটাকে রুশো বলছেন সাধারণের ইচ্ছা, যদিও এটি দুটি ভাগে ভাগ, প্রকৃত ইচ্ছা এবং বাস্তব ইচ্ছা। এই তিনটি বিষয় নিয়েছিল রুশোর রাষ্ট্র দর্শন। এবার আমরা আসবো মন্তেস্কুর রাষ্ট্র দর্শন। মন্তেস্কুর পুরো নাম চার্লস লুই দা মন্তেস্কো। 1689 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেন, 1755 খ্রিস্টাব্দে তার মৃত্যু হয়। তিনি রাষ্ট্রবিজ্ঞানী যেমন ছিলেন, তেমনি সমাজ বিজ্ঞানী হিসেবেও তিনি বিখ্যাত ছিলেন। সমাজতত্ত্ব নিয়ে খুব আলোচনা করেছেন। তার রাষ্ট্র দর্শনের তিনটি মূল বিষয় ছিল, যেমনটাই এর আগে আমরা রুশোর দেখলাম যে তার রাষ্ট্র দর্শনের তিনটি বিষয়, প্রকৃতির রাজ্য, সামাজিক চুক্তি, সাধারণের ইচ্ছা। রুশোরও রাষ্ট্র দর্শনের তিনটি বিষয় ছিল। এক ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, আরেকটি ছিল আইনের মর্মকথা অর্থাৎ আইন, আরেকটি ছিল স্বাধীনতা। স্বাধীনতা আরেকটি ছিল আইন, আরেকটি ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ। এবার সেই প্রসঙ্গে যাওয়ার আগে, মানে এই তিনটি তত্ত্ব আলোচনা করতে হবে, তার আগে মন্তেস্কুর লেখা দুটি গ্রন্থ খুবই বিখ্যাত। একটা ছিল দ্য পার্সিয়ান লেটার্স। পার্সিয়ান লেটার্সটা কি না, পারস্য দেশের চিঠি। এই চিঠিতে ফ্রান্সের এক ব্যক্তি, তার এক বন্ধু পারস্য দেশে থাকতেন, সেই বন্ধুকে চিঠি লিখছেন। সেই চিঠির মাধ্যমে, চিঠির বয়ানের ভিতর দিয়ে সেই বন্ধু, ফ্রান্সের বন্ধু, তার পারস্য দেশীয় বন্ধুকে জানাচ্ছেন ফ্রান্সের যে অরাজক অবস্থা, সেটাকে ব্যঙ্গাত্মকভাবে হাস্য কৌতুক তামাশার ভিতর দিয়ে ফ্রান্সের তৎকালীন অবস্থাকে তিনি ওই চিঠির মধ্য দিয়ে বন্ধুকে জানাচ্ছেন। এই রকম বিষয় নিয়ে, এরকম একটা কনসেপ্ট নিয়ে তৈরি করেছিলেন বা লিখেছিলেন মন্তেস্কু দ্য পার্সিয়ান লেটার্স। যে গ্রন্থ পড়ে ফ্রান্সের মানুষ ধর্মের যে প্রতিভূ চার্চ, গির্জা,
তার বিরুদ্ধে প্রতিবাদে ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ফরাসি বিপ্লবের দিকে ধাবিত হয়। এছাড়া তিনি লিখেছিলেন স্পিরিট অফ লজ, অর্থাৎ আইনের মর্মকথা। এই আইনের মর্মকথায় তিনি আলোচনা করেছেন তার রাষ্ট্র দর্শন। কি ছিল রাষ্ট্র দর্শনে? না, প্রথমে ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ, তারপরে ছিল আইন এবং স্বাধীনতা। তবে সেই জায়গায় যাওয়ার আগে আরেকটা বিষয় দেখতে হবে যে মন্তেস্কু কিন্তু তিন ধরনের শাসন ব্যবস্থার কথা বলেছেন। এক বলেছেন প্রজাতন্ত্র, যেখানে প্রজারা নিজেরা নিজেদেরকে শাসন করবে, এটা প্রজাতন্ত্র। আর এটা ছিল রাজতন্ত্র। রাজতন্ত্র, একজন রাজা থাকবেন, তিনি দেশ শাসন করবেন। অবশ্য রাজা তার কর্মচারীদের সাহায্যে, মন্ত্রী পরিষদের সাহায্যে তিনি দেশ শাসন করবেন। আরেকটা শাসন ছিল স্বৈরতন্ত্র, অর্থাৎ রাজা কোনো কিছুর তোয়াক্কা না করে একেবারে একগুঁয়ে হয়ে বা নিজের ইচ্ছা মতো অত্যাচারের ভিতর দিয়ে দেশ শাসন করবেন, একে বলা হয় স্বৈরতন্ত্র। অর্থাৎ এখানে মন্তেস্কু তিন ধরনের শাসন ব্যবস্থার কথা বলেছেন: প্রজাতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র। এবার আমরা দেখব যে মন্তেস্কুর যে রাষ্ট্র দর্শনের তিনটি বিষয়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি এবং আরেকটি রয়েছে আইন, আরেকটা রয়েছে স্বাধীনতার ধারণা, এগুলোর সম্পর্কে মন্তেস্কু কি বলেছে। তা প্রথমে আসছি ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, অর্থাৎ ক্ষমতাকে ভাগ করে দাও। আগে কি হতো, সমস্ত ক্ষমতা, দেশের সমস্ত ক্ষমতা একজন ব্যক্তির হাতে থাকতো, রাজা বা কোনো কর্তৃপক্ষের হাতে। এর ফলে তিনি অত্যাচারী হতেন এবং তার বিরুদ্ধে প্রতিরোধ করাও সম্ভব হতো না, কারণ সমস্ত বিভাগগুলি তার হাতে। এই কারণে মন্তেস্কু এই ক্ষমতা ভাগ করার কথা বলেন। অর্থাৎ দেশের প্রশাসনের যে তিনটি ভাগ রয়েছে, শাসন, বিচার এবং আইন, শাসন, বিচার এবং আইন, এই তিনটি বিভাগকে আলাদা আলাদা করতে হবে এবং এমনভাবে ক্ষমতা ভাগ করে দিতে হবে তিনটি বিষয়কে, যাতে কেউ কারোর উপরে খবরদারি করতে না পারে, প্রভুত্ব স্থাপন করতে না পারে। এই তিনটি বিভাগ সম্পূর্ণ আলাদা আলাদাভাবে চলবে, কারোর সাথে কারোর কোনো লিঙ্ক থাকবে না। এর ফলে কি হবে, এই তিনটি বিষয় যেহেতু আলাদা থাকছে, কোনো একজন ব্যক্তির হাতে থাকছে না, ফলে শাসক এখানে অত্যাচারী হতে পারবে না, তিনি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হতে পারবেন না। কারণ মন্তেস্কু দেখেন যে যত স্বৈরাচারী রাজা, অত্যাচারী রাজার আবির্ভাব ঘটেছে পৃথিবীতে, তাদের কিন্তু এই তিনটি বিষয় তাদের হাতে ছিল এবং এই তিনটি বিষয় হাতে থাকার ফলে তারা অসীম ক্ষমতাধর হয়ে উঠেছিলেন এবং অত্যাচারী শাসকে পরিণত হয়েছিলেন। এ থেকে বাঁচার একমাত্র রাস্তা ক্ষমতা স্বতন্ত্রীকরণ। ক্ষমতাকে স্বতন্ত্র অর্থাৎ আলাদা আলাদা করে দিতে হবে। কিভাবে? না, আইন বিভাগ আলাদা থাকবে, শাসন বিভাগ আলাদা থাকবে, বিচার বিভাগ আলাদা থাকবে। তার এই নীতিকে বলা হয় ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। ফরাসি বিপ্লবের পর যখন ফ্রান্সে 1791 সালে সংবিধান লেখা হয়, তখন এই মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী শাসন, বিচার, আইনকে আলাদা করে দেওয়া হয় এবং বর্তমানে বিশ্বের প্রায় প্রতিটি দেশেই এই মন্তেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি অনুযায়ী শাসন, বিচার, আইন কিন্তু আলাদা আলাদাভাবে পরিচালিত হয়। আমাদের দেশে, ভারতবর্ষেও বর্তমানে কিন্তু এই তিনটি বিভাগ আলাদা আলাদাভাবে পরিচালিত হয়েছে। এর জনক কে ছিলেন? এই তত্ত্ব কে তুলে ধরেছিলেন? এই মন্তেস্কু, তার এই ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির ভিতর দিয়ে। এরপরে আমরা দেখব যে আইনের ধারণা। আইন সম্পর্কে, অ্যাকচুয়ালি আইন কাকে বলে সেটাকে আমাদের জানতে হবে। দেখো, আইন হচ্ছে কোন রাজা বা কর্তৃপক্ষ বা রাষ্ট্র যারা শাসন করে, এই সমস্ত ব্যক্তিদের বা কর্তৃপক্ষের যে আদেশ, সাধারণের প্রতি যে নির্দেশ, তাকেই আমরা আইন বলি। বা অনেক সময় সংসদ থেকেও যে সমস্ত নিয়ম কানুন পাস হয় পার্লামেন্ট থেকে, তাকেও আমরা আইন বলি। এখন মন্তেস্কু এখানে আইন বলতে বুঝিয়েছেন যে সমস্ত কিছুর ভিতরেই আইন আছে, সমস্ত কিছুর ভিতরে যেখানেই সম্পর্ক আছে সেখানেই আইন আছে। দেবতাদেরও আইন আছে, পশুরও আইন আছে, সমস্ত বস্তুর মধ্যেই আইন আছে। এই বিষয়টা তিনি তুলে ধরেছেন। আর স্বাধীনতা সম্পর্কে তিনি কি বলেছেন? ফ্রিডম, স্বাধীনতা সম্পর্কে তিনি বলেছেন যে মানে স্পিরিট অফ লজ, তার যে আইনের মর্মকথা, এই গ্রন্থে তিনি স্বাধীনতা তত্ত্ব তুলে ধরেছেন এবং তিনি স্বাধীনতা বলতে যেটা বুঝিয়েছেন যে স্বাধীনতা হচ্ছে মানুষের বেঁচে থাকার জন্য বা মানুষের সার্বিক বিকাশের জন্য যে সমস্ত সুযোগ সুবিধাগুলো দরকার,
সেই সুযোগ সুবিধাকেই আমরা বলবো স্বাধীনতা। স্বাধীনতা কি তাহলে? মানুষের বেঁচে থাকার জন্য, মানুষের জীবনকে বিকশিত করার জন্য যে প্রয়োজনীয় যে সুযোগ সুবিধা, সেই সুযোগ সুবিধাকে বলা হয় স্বাধীনতা। তবে স্বাধীনতা আবার যদি অবাধ হয়ে যায়, অসীম হয়ে যায়, তখন কিন্তু বিশৃঙ্খলা দেখা দেবে। তাই এখানে মন্তেস্কু বলেছেন যে অবাধ স্বাধীনতা যথার্থ নয়, বা অবাধ অনিয়ন্ত্রিত স্বাধীনতা আবার স্বাধীনতার পরিপন্থী। একজন যদি প্রত্যেকে যদি অবাধ স্বাধীনতা ভোগ করে, তাহলে একজন আরেকজনের পরে খবরদারি করতে পারে। এই কারণে স্বাধীনতা অবশ্যই প্রয়োজন, কিন্তু সেটা অবাধ নয়, অনিয়ন্ত্রিত নয়। এই কারণে রাষ্ট্র কি করে? স্বাধীনতার রক্ষা করার জন্য, ব্যক্তির স্বাধীনতা রক্ষা করার জন্য স্বাধীনতার উপরে কিন্তু অনেক কিছু বিধি নিষেধ আরোপিত করে রাখে বা আরোপ করা হয়। স্বাধীনতা অবশ্যই মানুষের আছে, কিন্তু সেটা নিয়ন্ত্রিত ভাবে। কেউ অবাধ ক্ষমতা ভোগ করে না, অবাধ স্বাধীনতা ভোগ করে না। কারণ অবাধ স্বাধীনতার মানেই কিন্তু স্বৈরাচারিতা। এই কারণে মন্তেস্কু এই অবাধ অনিয়ন্ত্রিত স্বাধীনতাকে স্বাধীনতার পরিপন্থী বলেছেন। আর এখানে তিনি স্বাধীনতা বলতে অ্যাকচুয়ালি রাজনৈতিক যে স্বাধীনতা, সেই স্বাধীনতার কথা বলেছেন। মানে অর্থনৈতিক স্বাধীনতা, সামাজিক স্বাধীনতা, এইসব বিষয় কিন্তু বলেননি। তিনি শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার কথা বলেছেন, যে রাজনৈতিকভাবে মত প্রকাশ করা, রাষ্ট্র শাসকের বিরুদ্ধে বিদ্রোহ করা বা তার বিরুদ্ধে মত প্রকাশ করা, এই ধরনের স্বাধীনতার কথা বলেছেন। তাহলে মন্তেস্কুর রাষ্ট্র দর্শনের তিনটি বিষয় বললাম। এক ছিল ক্ষমতা স্বতন্ত্রীকরণ, শাসন বিচার আইনকে আলাদা করে দেওয়া। আর ছিল আইন। আইন বলতে সবকিছুর ভিতরে তিনি আইন দেখেছেন, যেখানে সম্পর্ক সেখানে আইন। পশুদের মধ্যে আইন রয়েছে, দেবতাদের মধ্যে আইন রয়েছে, সমস্ত কিছুর ভিতরে আইন রয়েছে। আইনটা কি না, সার্বভৌম কর্তৃপক্ষ বা শাসক রাজার যে নির্দেশ আদেশ, তাকে আইন বলা হয়। আইনের অবশ্যই প্রয়োজন আছে। আইন সমাজকে বেঁধে রাখে, শৃঙ্খলবদ্ধ করে রাখে, মানুষকে সামাজিকভাবে সুশৃঙ্খল করে বেঁধে রাখে, কিন্তু আইনের অবশ্যই প্রয়োজন আছে। স্পিরিট অফ লজ, আইনের মর্ম কথায় তিনি আইন সম্পর্কে ব্যাখ্যা করেছেন। আর স্বাধীনতা বলতে তিনি বলেছেন যে স্বাধীনতা মানুষের বেঁচে থাকার জন্য যা প্রয়োজনীয় সুযোগ সুবিধা, তাকে স্বাধীনতা বলে। তবে স্বাধীনতা অবাধ অনিয়ন্ত্রিত হলে হবে না। অবাধ অনিয়ন্ত্রিত স্বাধীনতা স্বাধীনতার বিরোধী, পরিপন্থী। তাই তিনি এখানে অবাধ অনিয়ন্ত্রিত স্বাধীনতার বিরোধিতা করেছেন, এবং এখানে স্বাধীনতা বলতে শুধুমাত্র রাজনৈতিক স্বাধীনতার কথা বলেছেন। তো যাই হোক, এই ছিল মন্তেস্কু রাষ্ট্র দর্শন, যেখানে তার তিনটি বিষয়, ক্ষমতা স্বতন্ত্রীকরণ, আইন এবং স্বাধীনতা সম্পর্কে তার মতামত কি, এবং তার যে দুটি গ্রন্থ, স্পিরিট অফ লজ এবং দ্য পার্সিয়াল লেটার্স, এই গ্রন্থ দুটি, এবং তার মানে শাসন ব্যবস্থা সম্পর্কে তার যে রাজতন্ত্র, প্রজাতন্ত্র, স্বৈরতন্ত্র সম্পর্কে ধারণা, এই বিষয়গুলো আলোচনা করতে হবে। এর আগে যেটা রয়েছে রুশো রাষ্ট্র দর্শন, সেখানে প্রকৃতির রাজ্য, সাধারণের ইচ্ছা, সামাজিক চুক্তি, মতবাদ, এই তিনটি বিষয় তার যে গ্রন্থ সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট এবং অরিজিন ইন ইকুয়ালিটি বা অসাম্যের সূত্রপাতে, এই দুই গ্রন্থে তিনি তার এই রাজনৈতিক তত্ত্ব কিভাবে ব্যাখ্যা করেছেন সেই বিষয়টা দেখাতে হবে। এই 8 নম্বরের প্রশ্ন, এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়। এর আগে এই চ্যাপ্টার থেকে যেসব ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিয়ে দিয়েছি। এটাই তোমাদের চ্যাপ্টারের শেষ প্রশ্ন ছিল আমার সাজেশন অনুযায়ী। আর বাকি সমস্ত প্রশ্ন কিন্তু অ্যান্সার দিয়ে দিয়েছে। তা তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখে নিও, আগের প্রশ্নগুলো। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এরপরে আমরা এর পরের যে চ্যাপ্টার রয়েছে, সেই চ্যাপ্টারের সাজেশনে চলে যাব, এবং সেই সাজেশনের প্রতিটা প্রশ্ন ধরে ধরে আলোচনা করব। তা এর যে উত্তর রয়েছে 8 নম্বরের ইম্পর্টেন্ট প্রশ্ন আসতে পারে পরীক্ষায়, অবশ্যই পড়ে রাখবে, এটা সাপোর্টিং কোশ্চেন হিসেবে। তা এর উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস, সেকেন্ড সেম, মার্কস 8। রুশো মন্তেস্কো রাষ্ট্র দর্শনের সংক্ষিপ্ত ধারণা দাও। রাষ্ট্রচিন্তার জগতে এক অনন্য সাধারণ ব্যক্তিত্ব হলেন ফরাসি চিন্তাবিদ জ্যাক রুশো। রাষ্ট্রচিন্তার ইতিহাসে রুশোর স্থান নির্ণয় করতে গিয়ে অধ্যাপক হার্নস বলেছেন, রাজনৈতিক আদর্শবাদীদের মধ্যে রুশো উচ্চ স্থানের অধিকারী। এরপরে দেখো রুশোর রাষ্ট্রদর্শ, এগুলো পয়েন্ট করে করে। প্রথমে আছে রাষ্ট্রাদর্শ। রুশো রাষ্ট্রাদর্শের মূল 3টি বিষয় হলো প্রকৃতির রাজ্য, স্টেট অফ নেচার, সামাজিক চুক্তি, দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, সাধারণের ইচ্ছা, জেনারেল উইল। রুশোর রাষ্ট্রদর্শে গণতন্ত্র, সাম্যের প্রতিফলন মেলে। এরপরে দেখো 2 নম্বর পয়েন্ট যেটা রয়েছে, রচনা সমূহ। রুশো রচিত উল্লেখযোগ্য 3টি গ্রন্থ হলো আ ডিসকোর্স অন দ্য মরাল এফেক্ট অফ আর্টস অ্যান্ড সায়েন্স,
এরপরেরটা দেখো, আ ডিসকোর্স অন দি অরিজিন অব ইনইকুয়ালিটি ও দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। মূল গ্রন্থ হচ্ছে ডিসকোর্স অন দ্য অরিজিন অব ইনইকুয়ালিটি আর দ্য সোশ্যাল কন্ট্রাক্ট। এই দুটো গ্রন্থই বেশি বিখ্যাত। এরপরে দেখো গুরুত্বপূর্ণ তত্ত্বের ব্যাখ্যা। তার তিনটি তত্ত্ব রয়েছে। প্রথমে রয়েছে প্রকৃতির রাজ্য। রুশোর ধারণায় প্রকৃতির রাজ্য ছিল ভূস্বর্গ, আর্থলি হ্যাভেন, যেখানে মানুষের মধ্যে মধুর ও আন্তরিক সম্পর্ক, সুখ শান্তি বজায় ছিল। রুশো বলেছেন মানুষের মধ্যে চিন্তা ও বিচার শক্তির উন্মেষ ঘটলে পারস্পরিক ভেদাভেদ গড়ে ওঠে ও ব্যক্তিগত সম্পত্তির উদ্ভব ঘটে, ফলে প্রকৃতির রাজ্যের যাবতীয় সুখ শান্তির অবসান হয়। এরপরে দেখো রয়েছে সামাজিক চুক্তি মতবাদ। প্রকৃতির রাজ্যে ঘনিয়ে ওঠা অশান্তি থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে মানুষ এক চুক্তি সম্পাদন করে। এই চুক্তির মধ্য দিয়ে গড়ে ওঠে রাজনৈতিক বা পৌর সমাজ। রুশোর ধারণায় এই চুক্তি হলো সামাজিক চুক্তি। সামাজিক চুক্তি দ্য সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থের প্রথম খণ্ডে রুশো লিখেছেন, মানুষ স্বাধীনভাবে জন্মায় কিন্তু সর্বত্র সে শৃঙ্খলাবদ্ধ। এরপরে দেখো রয়েছে সাধারণ ইচ্ছা তত্ত্ব। রুশোর সামাজিক চুক্তি মতবাদের প্রধান অঙ্গ হল সাধারণ ইচ্ছা তত্ত্ব। সামাজিক চুক্তির মধ্যে দিয়ে যে মিলিত শক্তি গড়ে ওঠে তা সাধারণ ইচ্ছা। রুশোর ধারণায় ব্যক্তি মানুষের ইচ্ছা দু ধরনের, একটি হলো প্রকৃত ইচ্ছা, অপরটি হলো বাস্তব ইচ্ছা। রুশোর মতে সাধারণ ইচ্ছা হলো প্রকৃত ইচ্ছাগুলির গুণফল। এরপরে মন্তেস্কোর রাষ্ট্র দর্শন। ফরাসি বিপ্লবের অন্যতম মানবতাবাদী রাষ্ট্রচিন্তাবিদ হলেন চার্লস লুই দা মন্তেস্কো, 1689 থেকে 1755 খ্রিস্টাব্দ। তিনি প্রথম রাষ্ট্রচিন্তাবিদ যিনি সমাজ বিজ্ঞানী হিসেবেও খ্যাতি লাভ করেছেন। এরপরে দেখো রয়েছে রাষ্ট্রাদর্শ। মন্তেস্কোর রাষ্ট্রাদর্শের মূল কয়েকটি বিষয় ছিল রাষ্ট্রতত্ত্ব, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি, আইনের ধারণা, স্বাধীনতার তত্ত্ব প্রভৃতি। এরপরে দেখো রয়েছে রচনা সমূহ। মন্তেস্কো রচিত উল্লেখযোগ্য কয়েকটি গ্রন্থ হলো দ্য পার্সিয়ান লেটার্স, গ্রেটনেস অ্যান্ড ডেক্লাইন অব দ্য রোমান্স, এরপরে রয়েছে দ্য স্পিরিট অব লজ প্রভৃতি। এরপরে দেখো রয়েছে রাষ্ট্র সম্পর্কিত ধারণা। মন্তেস্কো ধারণায় রাষ্ট্র একটি আইনসম্মত সংগঠন। তার চিন্তায় রাষ্ট্রের কাজ হলো ব্যক্তির নৈতিক জীবনে চলার পথের বাধাগুলিকে দূর করে তাদের মঙ্গল সাধনে ব্রতী হওয়া। মন্তেস্কো তিন ধরনের রাষ্ট্র ব্যবস্থার উল্লেখ করেছেন, যথা প্রজাতন্ত্র। এক হচ্ছে প্রজাতন্ত্র, প্রজা সাধারণের হাতে যেখানে সমস্ত ক্ষমতা থাকে তা হলো প্রজাতন্ত্র। দুই, রাজতন্ত্র, নির্দিষ্ট নির্ধারিত আইন মেনে রাজা তার অধীনস্থ কর্মচারীদের নিয়ে যে শাসন ব্যবস্থা পরিচালনা করেন তা হলো রাজতন্ত্র। স্বৈরতন্ত্র, 3 নম্বরে আছে স্বৈরতন্ত্র, আইনের তোয়াক্কা না করে কোনো একজন ব্যক্তি নিজের খেয়াল খুশি মতো যে শাসন ব্যবস্থা কায়েম করেন তা হলো স্বৈরতন্ত্র। এরপর 4 নম্বর মূল পয়েন্ট, মন্তেস্কোর রাষ্ট্রতত্ত্ব। তো মন্তেস্কো রাষ্ট্রতত্ত্ব 3টি বিষয়ের উপরে দাঁড়িয়ে আছে। প্রথমে রয়েছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি। মন্তেস্কো ধারণায় আইন বিভাগ, শাসন বিভাগ অর্থাৎ প্রশাসন এবং বিচার বিভাগকে আলাদা করে দেওয়া উচিত। তিনি মনে করতেন এই 3টি বিভাগের ক্ষমতা কোনো একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের হাতে কেন্দ্রীভূত হলে সাম্য ও স্বাধীনতা বিঘ্নিত হবে। মন্তেস্কো বলেন, পৃথিবীতে যত অশান্তি ও নিপীড়ন বা শোষণের ঘটনা রয়েছে তার মূলে আছে ক্ষমতার কেন্দ্রীভবন। 2, আইনের ধারণা। মন্তেস্কো মনে করতেন সমস্ত বস্তুরই নিজ নিজ আইন রয়েছে। দেবতাকুল, মনুষ্য জগৎ, এমনকি পশুদেরও নিজস্ব আইন রয়েছে। তার ধারণায় যেখানেই সম্পর্ক রয়েছে সেখানেই আইন রয়েছে। সম্পর্ককে নিয়ন্ত্রণ করার জন্য আইনের প্রয়োজন। 3, স্বাধীনতার তত্ত্ব। মন্তেস্কোর স্বাধীনতা সম্পর্কিত ধারণা রয়েছে দ্য স্পিরিট অব দ্য লজ গ্রন্থে। মন্তেস্কোর ধারণায় চরম বা অনিয়ন্ত্রিত ক্ষমতা স্বাধীনতার পরিপন্থী। মন্তেস্কো মূলত স্বাধীনতা বলতে রাজনৈতিক স্বাধীনতাকে বোঝাতে চেয়েছেন। এরপর উপসংহার। বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ রুশো এবং মন্তেস্কো প্রচলিত রাজনৈতিক ব্যবস্থার কঠোর সমালোচনা করেছিলেন। তাদের রাষ্ট্রদর্শন জনমানসে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের পিছনে রুশো ও মন্তেস্কোর রাষ্ট্রদর্শন অনুপ্রেরণা জুগিয়েছিল। এই ছিল রুশো মন্তেস্কোর রাষ্ট্রদর্শন। এটি 8 নম্বরের একটি প্রশ্ন। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।